মসজিদ দিতে বলছে ভাই অন্ধকার ভাই কি অবস্থা বাচ্চারা আবার তোমাদের মাঝে চলে আসলাম আরও কি সাধারণ এই চশমা কার? সাতটা তেরো চার্জার কর্ড দিন তো একটা, ফোনে চার্জ নেই। একটা চার্জার কর্ড দাও। কি জ্যাম রে বাবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে, সরি ফর লেট। আচ্ছা, আমরা কে কে যুক্ত আছি একটুখানি দেখি। কোথায় লাইভ দিছ? পেয়েছে কই? ও আচ্ছা, অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আমরা খুব অল্প সংখ্যক মানুষ ক্লাসে লাইভে আসি, তো আমরা একটু চেষ্টা করব ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট করার জন্য এবং সবাই মিলে একসাথে ক্লাসটা করার চেষ্টা করবো। আচ্ছা, আমি একটা পেজে পোস্ট করেছিলাম যে কে কোন বিষয়ে ক্লাস চান। যে রেসপন্সটা পেয়েছিলাম সেটা হচ্ছে সংবিধানের উপর আপনারা ক্লাস অনেকে চেয়েছিলেন। ওকে, হাসি ভাইয়া, ওকে। তো আসেন, সংবিধান নিয়ে আমরা আলোচনা করব। পুরো ক্লাসটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, হয়তো এখান থেকে কিছু শিখতে পারবেন। ওকে, সংবিধানটা আসলে কি? সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি। একটা রাষ্ট্র পরিচালনা করার মূল নীতিটাই হচ্ছে সংবিধান, বা আমরা বলতে পারি একটা রাষ্ট্রের দলিল বলতে পারি। এই সংবিধানকে কি বলতে পারি? দলিল বলতে পারি, বা একটা রাষ্ট্রের দর্পণ স্বরূপ কাজ করে হচ্ছে এই সংবিধান। সংবিধানটা কি? সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, দলিল বা দর্পণ। ওকে, এই যে সংবিধান, এই সংবিধান কি, এই প্রশ্নটা এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সংবিধান কি? ঢাবিতে একটা প্রশ্ন এসেছিল, রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে কি বলে? রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে বলা হয় সংবিধান। এটা ডিউর প্রশ্ন। তাহলে দেখেন, চার্জার কটার একটু পানি। আচ্ছা, দুঃখ প্রকাশ করতেছি লেট করার জন্য। সেটা হচ্ছে আমার মা অসুস্থ ছিল, আমি মাকে নিয়ে হসপিটালে ছিলাম, তো এই জন্য আমার একটু দেরি হয়েছে। তো সরি, আবারও সরি। তোমরা একটু কী করবা, লেট করার কারণে অনেকে আমাদের সাথে যুক্ত হতে পারে নাই। তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা, অথবা তোমার টাইমলাইন থেকে ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করে দিবা। এই হেল্পটুকু তোমরা আমাদের করবা, বিশ্বাস করে এই হেল্পটুকু তোমাদের থেকে আমরা পাবো। ওকে, সবাই একটু ফ্রেন্ডদেরকে কাইন্ডলি মেনশন করে দাও পাশাপাশি। ওকে, তাহলে আমরা কি বললাম, যে সংবিধান কি? সংবিধান হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি বা দলিল বা দর্পণ, আপনারা যেটাই বলেন। সংবিধান হচ্ছে, আবারও লিখি কারণ মুছে গেছে, রাষ্ট্র পরিচালনার, পানি দিও, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, দলিল বা
দর্পণ। ওকে, আচ্ছা, একটা রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান খুবই গুরুত্বপূর্ণ। এখন রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান দরকার, আবার এই সংবিধানেরও কিন্তু অভিভাবক আছে। কি ভাবক আছে ভাইয়া? অভিভাবক আছে। আপনারা পুরোটা লিখবেন, আবারও বলি, পুরোটা মনোযোগ সহকারে লিখবেন। আচ্ছা, এই সংবিধানের অভিভাবকটা কে ভাই? সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। কে? কোন কোর্ট ভাইয়া? সুপ্রিম কোর্ট হচ্ছে এই সংবিধানের অভিভাবক। এই সংবিধানের অভিভাবক কে ভাইয়া? সুপ্রিম কোর্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে সংবিধান, আমরা সংবিধানটা পুরো বিশ্ব আলোচনা করি যে পুরো বিশ্বে সংবিধানটা কেমন ছিল, প্রথম লিখিত কোনটা ছিল, অলিখিত কোনটা ছিল, বড় কোনটা, ছোট কোনটা, এই ব্যাপারগুলো একটু আলোচনা করব। আমরা যদি দেখি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সংবিধান বা বড় সংবিধান, আপনি যেটাই বলেন, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সংবিধান কোনটা, সবচেয়ে বড় সংবিধান কোনটা? আচ্ছা ভাইয়া, এই যে সংবিধান বড় ছোট, এইটা ডিপেন্ড করে কিসের উপর জানেন? সংবিধান বড় ছোট এটা ডিপেন্ড করে অনুচ্ছেদের উপর। কিসের উপর ভাইয়া? অনুচ্ছেদের উপর। যে সংবিধানের যত অনুচ্ছেদ বেশি সেটাকে আমরা বড় সংবিধান বলতে পারি। এখন কথা হচ্ছে কোন সংবিধানের অনুচ্ছেদ বড়, আপনারা জানলে অবশ্যই উত্তর করবেন, বা বেশি। এখানে উত্তর হবে ভারতের সংবিধান, কারণ এই ভারতের সংবিধানে অনুচ্ছেদ আছে হচ্ছে 470টা অনুচ্ছেদ আছে। কয়টা? 470টা অনুচ্ছেদ আছে। এই জন্য এটাকে সবচেয়ে বড় সংবিধান বলা হচ্ছে। এই জন্য এটাকে সবচেয়ে কি সংবিধান বলা হচ্ছে? বড়। ওকে, আপনারা একটু কাজ করতে পারেন, সেটা হচ্ছে টাইমলাইনে, আপনার টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন, আপনার অনেক বন্ধু বান্ধব এই ক্লাসটায় যুক্ত হতে পারবে। এই যে ভারতের সংবিধান, এই সংবিধানটা কার্যকর হয় কবে? 26শে জানুয়ারি 1950 সালে। 26শে জানুয়ারি কত সাল? 1950 সাল। 26শে জানুয়ারি 1950 সালে এই সংবিধানটা কার্যকর হয়। আর একটা জিনিস এখান থেকে মাথায় রাখবেন, এই যে 26শে জানুয়ারি, এটা ভারতের প্রজাতন্ত্র দিবস। কি দিবস ভাইয়া? এটা ভারতের প্রজাতন্ত্র দিবস। ভারতের প্রজাতন্ত্র দিবস। আপনারা একটু খেয়াল করবেন যে এই প্রজাতন্ত্র দিবসে কি করে এরা? ঢাক ঢোল পিটায় হচ্ছে এই প্রজাতন্ত্র দিবসে, রাস্তায় ট্রাক্টর দিয়ে মিছিল করে এই প্রজাতন্ত্র দিবসে। ইমতিয়াজ, পানি আছে? ওকে, তাহলে ভারতের সংবিধান সবচেয়ে বড় সংবিধান। ভাইয়া, এই যে বৃহত্তম সংবিধান দেখলাম, মুদ্রার এক পিঠ দেখলাম, মুদ্রার আরেক পিঠ দেখব না আমরা? তাহলে যদি বলি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম সংবিধান কোনটা বা পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোনটা, উত্তর কি হবে? পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোনটা? পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোনটা? এটার উত্তর কি হবে? এইটা হবে হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধান। কোথাকার সংবিধান? যুক্তরাষ্ট্রের সংবিধান। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোনটা? যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান। ওকে, এখন কথা হচ্ছে এটা কবে কার্যকর হয়? এই সংবিধানটা কার্যকর হয় 4 মার্চ 1779 সালে। কবে ভাইয়া? 4 মার্চ 1779 সালে এই যুক্তরাষ্ট্রের সংবিধানটা কি হয়? কার্যকর হয়। কি হয় ভাইয়া? কার্যকর হয়। ওকে, এরপরে আসেন, আমি বললাম এরপরে আসেন কোন মানে পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটা? পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটা যদি বলা হয়? সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটা? উত্তর কি হবে জানেন? পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনদ। কি সনদ ভাইয়া? মদিনা সনদ। আচ্ছা, মুদ্রার এ পিঠ দেখলাম, মুদ্রার আরেকটা পিঠ তো আছে তাই না? সর্বপ্রথম লিখিত দেখলাম, যদি বলা হয় সর্বপ্রথম অলিখিত, কি ভাইয়া? সর্বপ্রথম অলিখিত সংবিধান কোনটা? সর্বপ্রথম অলিখিত সংবিধান হচ্ছে ভাইয়া ম্যাগনা কার্টা। আপনাদেরকে
যখন চুক্তি পড়াই তখন পড়িয়েছিলাম, আপনারা পেইড বেসে যারা আছেন, ম্যাগনা কাটা, যেটাকে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। কি বলা হয়? ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল, শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। যেটা কোথায় হয়? রানীমেড দ্বীপে এই চুক্তিটা হয়। মনে আছে আপনাদের? কোন দ্বীপে? রানীমেড দ্বীপে চুক্তিটা হয় রাজা জনের সাথে। রানীমেড দ্বীপে এই চুক্তিটা হয়। আপনারা যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট আছেন, লিজেন্ড কেয়ারের যারা অল ইন ওয়ান কোর্সে আছেন, তারা কি এইটা জানেন যে এটা, এই প্রশ্নের উত্তর কি জানেন যে এই ম্যাগনা কার্টা কোথায় হয়? আচ্ছা মেহেদি, আচ্ছা মেহেদি, কি অদ্ভুত নেশা। থ্যাংক ইউ মেহেদি তোমাকে। যদি আপনাদেরকে পড়িয়েছিলাম যে ভাইয়া একটু পেছনের দিকে যান, আপনাদেরকে পড়িয়েছিলাম যে এই যে ম্যাগনা কার্টা, যেটাকে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল, যে চুক্তিটা হয় হচ্ছে রানীমেড দ্বীপে রাজা জনের সাথে। কার সাথে? রাজা জনের সাথে। রাজা জনের ক্ষমতা হ্রাসকরণের জন্য যে চুক্তিটা হয়, এই সেই ম্যাগনা কার্টা। ওকে ভাই, আপনাদেরকে বারবারই বলি, বারবারই হতাশ হই। সেটা কি, বিগত বছরগুলোতে আমাদের সাথে এমন হয় নাই যে আমরা লাইভে মানে ফ্রি ক্লাস নিচ্ছি, আমাদের 50 জন অডিয়েন্স, কখনোই হয় নাই। তো ভাই অন্য অন্য স্টুডেন্টরা, বিগত বছরের স্টুডেন্টরা, একদম ফ্রাঙ্কলি যদি বলি, এরা আমাদেরকে সাপোর্ট করতো, বা অন্য অন্য প্রতিষ্ঠানের স্টুডেন্টরা ক্লাসগুলো একটু শেয়ার করে বা রেসপন্স করে, বাট আমাদের ক্লাসগুলো থেকে আমরা শেয়ারও পাই না, রেসপন্সও পাই না। ভাই আমরা তো নিয়মিত ফ্রি ক্লাস নেই, আপনাদের থেকে কি এই হেল্পটুকু আমরা পেতে পারি না? এমনকি আপনাদেরকে পেজে জিজ্ঞেস করা হয় আজকে আপনারা কোন টপিকসের উপর ক্লাস করতে চান, আপনারা মাত্র 1 জন কমেন্ট করেন, 2 জন কমেন্ট করেন। বিগত কোনো বছরেই আমরা এরকম দেখি নাই, এই বছরটাতেই দেখতেছি। শিক্ষার্থীরা অতিরিক্ত মডার্ন হচ্ছে না কি হচ্ছে, আই ডোন্ট নো, বাট এটা আমাদের জন্য হতাশার। আমরা ফ্রি ক্লাসটা ছড়িয়ে দিতে চাই সবার কাছে, সবাই যেন শিখতে পারে, বাট আপনাদের থেকে এই হেল্পটুকু কখনোই পাই না। রিকোয়েস্ট করলেও পাই না, হাত জোর করে রিকোয়েস্ট করলেও আপনাদের থেকে হেল্পটুকু পাই না। ভাই একটা এমন কোনো ফ্রি ক্লাস আছে লিজেন্ড কেয়ারের যেখানে আপনাকে কিছু শেখানো হয় না, শুধু কোশ্চেন সলভ হয়, এমন কোনো ক্লাস আছে? আমার বিশ্বাস তো হয় না। তারপরেও কেন আমাদের সাথে এমন করেন? যদি বিবেক থাকে, বুদ্ধি থাকে, আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম ক্লাসটা, আজকের ক্লাসে যারা আছেন, যে অডিয়েন্সগুলো আছেন, আপনারা আপনাদের টাইমলাইনটা পাবলিক করে শেয়ার করে দিবেন, এটা আমার রিকোয়েস্ট হইল। এবং শেয়ার দিয়ে একটু টান লিখবেন, আপনাদের যত কষ্টই হোক এই কাজটা আপনাকে করতে হবে। ওকে, দেখব কতজন মানুষ আমাদের কথা শুনে। ওকে, আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার, খুব সম্ভবত আমরা এই এতটুকু পর্যন্ত ক্লিয়ার, যেটা সংবিধান কি বললাম, রাষ্ট্র পরিচালনার মূলনীতি বা একটা রাষ্ট্রের দলিল বা একটা রাষ্ট্রের দর্পণ। এই সংবিধানটা পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোনটা? ভারতের সংবিধান, যেটার অনুচ্ছেদ আছে 470টা। ভাইয়া যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুচ্ছেদ কয়টা? মাত্র 7টা অনুচ্ছেদ আছে। কয়টা অনুচ্ছেদ? 7টা অনুচ্ছেদ আছে। এই জন্য এটাকে বলা হয় সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট সংবিধান। যে সংবিধানটা কার্যকর হয় 4 মার্চ 1789 সালে। আমরা দেখলাম পৃথিবীর প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ, পৃথিবীর প্রথম অলিখিত সংবিধান হচ্ছে ম্যাগনা কার্টা, যেটাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। 66 এর 6 দফা, 1966 সালের 6 দফাকে এই ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। কয় দফাকে? 6 দফাকে। 1966 সালের 6 দফাকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। কার সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের যেটা বললাম এখন পর্যন্ত আমি কাউকে দেখলাম না। আমি আবারও বলতেছি, ক্লাসটা শেয়ার দিয়ে একটু জাস্ট ডান লিখবেন আজকে অন্তত, কারণ অনেক হয়েছে, আপনাদের অনেক বলেছি, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। আসেন এরপরে আসেন আমরা চলে আসি যে সংশোধনের ভিত্তিতে সংবিধানটাকে কয় ভাগে ভাগ করা যায়। আচ্ছা, সংশোধনের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? সংবিধানটাকে সংশোধনের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে ভাগ করা যায়।
একটা হচ্ছে সুপরিবর্তনীয়, যেটাকে সহজেই পরিবর্তন করা যায়, বা এটাকে আমরা বলতে পারি ফ্লেক্সিবল কনস্টিটিউশন। কি ফ্লেক্সিবল কনস্টিটিউশন মানে যেটাকে সহজেই পরিবর্তন করা যায়, যে সংবিধানটা এই যে আমরা বলে না অ্যাডভার্টাইজ দেয় যে ব্রাশটা খুব ফ্লেক্সিবল, মুখের মধ্যে গিয়ে এরকম নড়ে চড়ে, যেটাকে সহজে পরিবর্তন করা যায় ফ্লেক্সিবল কনস্টিটিউশন। যেটাকে সহজে পরিবর্তন করা যায় না এটাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় বা রিজিড কনস্টিটিউশন। কেমন? রিজিড কনস্টিটিউশন। আপনারা যারা বিউপিতে পরীক্ষা দিবেন, ওকে। পৃথিবী দেখেন কোন কোন দেশের, যে আমরা যে বাংলাদেশে বসবাস করি এটার কিন্তু দুষ্পরিবর্তনীয়, বাট যে যখন ক্ষমতায় আসে তার মতো করে এটাকে কি করে? পরিবর্তন করে। এখন কথা হচ্ছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এগুলো হচ্ছে দুষ্পরিবর্তনীয়, আর যেটাকে দেখেন যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এগুলো কি ভাই? সুপরিবর্তনীয়। যে কোনো সময় এই সংবিধানগুলোকে কি করা যায়? পরিবর্তন করা যায়। ওকে, এবার আসেন পরের পেজে যাব, বাট এখন পর্যন্ত কেউ মনে হয় ডান লিখেন নাই। আসেন পরের পেজে আসেন। বলা হয়েছে যে লিপিবদ্ধগতভাবে সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায়? লিপিবদ্ধগতভাবে সংবিধানকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এখন কোন কোন ভাগ? একটা হচ্ছে লিখিত সংবিধান বা রিটেন কনস্টিটিউশন, যেটাকে বলে রিটেন কনস্টিটিউশন, আর একটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। আনরিটেন কনস্টিটিউশন। ওকে, এখন কথা হচ্ছে রিটেন কনস্টিটিউশন কোনগুলো? পৃথিবীর অলমোস্ট সবগুলো দেশের সংবিধান, অলমোস্ট সবগুলো দেশের সংবিধান কেমন? সবগুলো দেশের সংবিধান হচ্ছে লিখিত। সবগুলো দেশের সংবিধান হচ্ছে কি ভাইয়া? সংবিধান হচ্ছে লিখিত। আর কিছু কিছু দেশের সংবিধান অলিখিত আছে, আপনাকে সেইগুলো মুখস্থ করতে হবে। কোন কোন দেশ? যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, স্পেন, সৌদি আরব, ইসরায়েল। এই যে ইসরায়েলের এটা ডিউর প্রশ্ন, ঢাবিতে আসলে এই প্রশ্নটা, যে নিচের কোন দেশের সংবিধানটা হচ্ছে অলিখিত। তাহলে আমার সাথে সাথে যদি একটু বলেন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, স্পেন, সৌদি আরব, ইসরায়েল। কয়েকটা দেশের সংবিধান অলিখিত, কি কি ভাইয়া? যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, স্পেন, সৌদি আরব, ইসরায়েল। এই 5টা মুখস্থ করা খুব কঠিন হবে না। যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, স্পেন, সৌদি আরব এবং ইসরায়েল, এই 5টা দেশের সংবিধানটা কি ভাইয়া? এই 5টা দেশের সংবিধানটা হচ্ছে অলিখিত সংবিধান। সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন। সবাই ক্লিয়ার কিনা? তাহলে পৃথিবীর অলমোস্ট সবগুলো দেশের সংবিধান লিখিত সংবিধান। 5টা দেশ আমরা মুখস্থ রাখবো, যে 5টা দেশের সংবিধান অলিখিত সংবিধান। একটা হচ্ছে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, স্পেন, সৌদি আরব এবং ইসরায়েল। ওকে, আসেন পরের পেজে আসেন। কিন্তু এই যে হচ্ছে স্বাধীন বাংলাদেশে সংবিধান রচনার প্রেক্ষাপট, মানে এই সংবিধানটা, আমরা যে সংবিধানটা বর্তমানে ইউজ করতেছি বা যে সংবিধান মতো আমাদের দেশ রান করতেছে, এই সংবিধানটার তৈরির যে ইতিহাস, পুরো ইতিহাসটা আমরা এক পেজে শিখব মনোযোগ সহকারে। তার আগে ভাই মানে অন্য অন্য প্রতিষ্ঠানের মতো স্যাস্ট্রামো না করলে আর হচ্ছে না আপনাদের সাথে। ডান না লিখলে পড়াবো না, এখানে ক্লাস বন্ধ করে দিব। সবাই শেয়ার করতে হবে, আদারওয়াইজ পড়াবো না। অনেক হয়েছে ভাই আপনাদের সাথে, মাত্র 40 জন 42 জন নিয়ে ফ্রি ক্লাস করব না আমরা। আমি বলতেছি এই যে ইতিহাসটা শেখাবো, ইতিহাসটা এক পেজে আপনারা শিখতে পারবেন ভাই। এক পেজে জাস্ট মনোযোগ দিলে কয়েক মিনিট লাগবে শিখতে, বাট আপনাদেরও আমার কথা রাখতে হবে। সারাদিন চিৎকার করে যাব আমরা অনলাইন প্ল্যাটফর্মে ফ্রি এসে, বাট আপনারা এটা, আমাদের কোনো সাউন্ড অনেক কম। ওকে, ডান। ফুয়াদ ভাই, আপনারা যারা শেয়ার করেন বোঝা যায়, শুধু ডান লিখেন না ভাই, শেয়ার করলে দেখা যায় যে কে শেয়ার করতেছেন। তো এমনিতে ডান লিখলে কিন্তু আমরা বুঝতে পারবো। মিথ্যা কথা বললেন না, আমাদের মিথ্যা কথা বললে আপনার তো 1 টাকারও লাভ হবে না। ওকে, সঞ্জনা শারমিন বলেছে ডান। আবারও বলতেছি, চেষ্টাও না করলে হচ্ছে না আপনাদের সাথে। খুব পোর রেসপন্স নিয়ে আসলে ক্লাস নেওয়াটা আমাদের জন্য কঠিন। আবির বলেছে ডান, সঞ্জিত আক্তার বলেছে ডান। যদি সত্যিকার অর্থে শেয়ার করে থাকেন তবেই ডান লিখবেন ভাই, আদারওয়াইজ লিখবেন না।
ওকে, আসেন আমরা ইতিহাসে চলে যাব। আপনারা লিখবেন কি লিখবেন না জানি না, বাট রিকোয়েস্ট করেছি, বাকিটা আপনাদের ইচ্ছা। ওকে, দেখেন আমরা যদি একটু পেছনে যাই, 10 জানুয়ারি 1972 সাল, এই দিনে কি হয় মনে আছে আপনাদের? অনেকে হয়তো ভুলে গেছেন, বাট আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মনে থাকতো। এই দিনে কি হয়? এই দিনটা হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কবে ভাইয়া? 10 জানুয়ারি। কি দিবস? স্বদেশ প্রত্যাবর্তন দিবস। স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 10 জানুয়ারি। তো ঠিক আছে, বঙ্গবন্ধু দেশে আসলো। আলভি বলেছেন ডান, নুসরাত জাহান নাবিলা বলেছেন ডান, ইটস টাইম ডান। যদিও শেয়ার হচ্ছে না, বাট শুধু ডান লিখতেছেন, যেটা দেখা যাচ্ছে। তো এই যে স্বদেশ প্রত্যাবর্তন দিবস, মনোযোগ দিয়ে শুনেন, কাজে দিবে। মনোযোগ দিয়ে শুনেন, কাজে দিবে। এই যে বঙ্গবন্ধু স্বদেশে ব্যাক করলো, ব্যাক করার পরে যেটার প্রয়োজনীয়তা অনুভব করলো, সেটা হচ্ছে একটা সংবিধানের প্রয়োজনীয়তা অনুভব করলো। দেশে আসলো 10 তারিখে, ঠিক তার একদিন পর কয় তারিখ হয়? 11 জানুয়ারি 1972। এই দিনে কি হয়? ইনি দেশে আসার পরে একটা সংবিধানের প্রয়োজনীয়তা অনুভব করলেন এবং অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। কি জারি করলেন? অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন কবে ভাইয়া? এইটা 11 তারিখে। যে আমাদের সংবিধান নাই, একটা অস্থায়ী সংবিধান দিয়ে হলেও রাষ্ট্র চলুক। ওকে, এরপরে যে তারিখটা শিখবেন সেটা হচ্ছে 23 মার্চ 1972। এই তারিখে কি হয়? গণপরিষদ আদেশ জারি করা হয়। কি পরিষদ আদেশ? গণপরিষদ আদেশ জারি করা হয়। গণপরিষদ আদেশ জারি করা হয় কবে? 23 মার্চ 1972 সালে। আচ্ছা, গণপরিষদটা আসলে কি? আমরা মুক্তিযুদ্ধ পড়েছেন আমাদের সাথে, অনেকে আমাদের স্টুডেন্ট। আমরা ওকে, আপনারা যদি দেখেন যে কি যেন বলতেছিলাম, ও আচ্ছা, 1970 সালের কথা যদি বলি, 1970 সালে 2টা নির্বাচন হয়। কত সালে? 1970 সালে 2টা নির্বাচন হয়। মনে আছে আপনাদের, যারা আমাদের পেইড বেসিস স্টুডেন্ট? প্রাদেশিক পরিষদ আর একটা কি ভাইয়া? জাতীয় পরিষদ। এই যে 2টা নির্বাচন হয়, এই 2টা নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে বিপুল পরিমাণ ভোটে। কারা জয়লাভ করে? আওয়ামী লীগ জয়লাভ করে। কারা জয়লাভ করে? আওয়ামী লীগ জয়লাভ করে। এবং এই যে জয়লাভ করে, সর্বমোট নির্বাচিত এই 2টা নির্বাচনে কতজন প্রতিনিধি জয়লাভ করে আমাদের এই বাংলাদেশের? 469 জন। কতজন? 469 জন জয়লাভ করে। এই 469 জনকে নিয়ে একটা পরিষদ গঠন করার কথা ঘোষণা করা হয়, সেটা হচ্ছে গণপরিষদ। বাট আনফরচুনেটলি এই গণপরিষদের সদস্য হয় 403 জন। কয়জন হয় ভাইয়া? 403 জন। বাকি 66 জন কোথায় গেল? বাকি 66 জন কেউ বৈদেশিক চাকরিতে বিদেশে চলে গেল, কেউ পাকিস্তানের হাতে শহীদ হলো, কেউ পাকিস্তানের দালালি করলো। এই পরে আর বেঁচে থাকে 403 জন। এই 403 জনকে নিয়ে গণপরিষদ গঠন করা হয়। আচ্ছা, এখন এই 403 জনকে নিয়ে আমরা গণপরিষদ গঠন করলাম, বাট এই গণপরিষদের কি কোনো মিটিং হবে না? ধরেন একটা এলাকায় ছাত্র দলের কমিটি দেয়, ছাত্রলীগের কমিটি দেয়, শিবিরের কমিটি দেয়। কমিটি দেওয়া পর্যন্তই শেষ না, এরা একটা মিটিং করে, এক্সিকিউটিভ বডির একটা কি হয়? মিটিং হয়। সেই মিটিংটাকে ভদ্র ভাষায় বা বইয়ের ভাষায় কি বলে জানেন? আচ্ছা, আপনারা নিজেরা মারামারি করবেন কমেন্টে। আচ্ছা, এই যে এটাকে বইয়ের ভাষায় কি বলে জানেন? এটাকে বইয়ের ভাষায় কি বলে? এই বইয়ের ভাষায় বলে অধিবেশন। তাইলে এই গণপরিষদের প্রথম অধিবেশনটা কবে হয়? গণপরিষদের প্রথম অধিবেশন হয় 10 এপ্রিল
1972 কি হলো? এই যে গণপরিষদ 403, এই 403 জন নিয়ে প্রথম মিটিং, সেটাকে বলা হচ্ছে অধিবেশন। গণপরিষদের প্রথম অধিবেশন। গণপরিষদের প্রথম অধিবেশনটা কবে হয়? এই 10 এপ্রিল 1972 সালে। ওকে, ধরেন এই 403 জনকে নিয়ে আপনি মিটিং করলেন, দেখবেন হট্টগোল লেগে যাবে। এই জন্য এখানে একজন কি দরকার? সভাপতি দরকার। এই গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? সভাপতিত্ব করেন হচ্ছে মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। কি ভাইয়া? মাওলানা আব্দুর রশিদ। তর্ক থামানোর জন্য, ধরেন এত মানুষের মধ্যে কি লাগবে বললাম? তর্ক লেগে যাবে, মারামারি লেগে যাবে। এই জন্য তর্ক থামানোর জন্য যিনি সভাপতিত্ব করে তার নামও কিন্তু তর্ক বাগিশ, মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। এই অধিবেশনে ধরেন 403 জনকে নিয়ে একটা মিটিং করতেছি, দেখবেন জাতীয় সংসদে যদি স্পিকার না থাকতো কি হতো? একজন বলতো আমি আগে কথা বলবো, বলে আমি চলে যাব, আমি বিদেশে যাব, আমার কাজ আছে। আরেকজন বলতো আমার বাচ্চাকে নিয়ে এখানে যেতে হবে, আমি আগে কথা বলতো। তো স্পিকার কি করে? ফ্লোর দেয় যে মাননীয় সাংসদ আপনি কথা বলুন। তেমনি এখানেও একজন স্পিকার নিয়োগ দেওয়া হয়। এই গণপরিষদের প্রথম অধিবেশনের স্পিকার কে ছিল? স্পিকাররা ছিল শাহ আব্দুল হামিদ। কে ছিল? শাহ আব্দুল হামিদ। ধরেন স্পিকার অসুস্থ হয়ে গেল, এই জন্য কি দরকার? একজন ডেপুটি স্পিকার দরকার। কি স্পিকার দরকার? ডেপুটি স্পিকার দরকার। তার নাম হচ্ছে মোহাম্মদুল্লাহ। কি ভাইয়া? মোহাম্মদুল্লাহকে ডেপুটি স্পিকার করা হয় হচ্ছে এই গণপরিষদের প্রথম অধিবেশনে। এই গণপরিষদের প্রথম অধিবেশনের সিদ্ধান্ত হয় যে তারা একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করবে। এখানে সিদ্ধান্ত হলো, এই যে প্রথম অধিবেশন হলো, এই যে প্রথম অধিবেশন হলো 10 এপ্রিলে, এখানে সিদ্ধান্ত হলো তারা কি করবে? তারা হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করবে। ঠিক তার একদিন পরে, যেদিন সিদ্ধান্ত হলো ঠিক তার একদিন পর, কয় তারিখ হয়? 11 এপ্রিল 1972 কি করা হলো? এই যে অধিবেশন হলো, এই অধিবেশন সিদ্ধান্ত হলো হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করলো। কি কমিটি? সংবিধান প্রণয়ন কমিটি গঠন করলো। কি কমিটি? সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হলো। তো এই যে সংবিধান প্রণয়ন কমিটি কারা গঠন করলো ভাই? গণপরিষদ গঠন করলো। কারা করলো? গণপরিষদ। এই সংবিধান প্রণয়ন কমিটির সদস্য করা হয় 34 জনকে। তাহলে গণপরিষদের সদস্য 403 জন, আর সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কয়জন? 34 জন। এই 34 জনের মধ্যে যিনি প্রধান ছিল তার নাম ছিল ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত। কি গুপ্ত? সরি, ডক্টর কামাল ছিল। সরি, ডক্টর কামাল ছিল এই 34 জনের মধ্যে প্রধান। এর মধ্যে যিনি বিরোধী দলীয় ছিল, একজন বিরোধী দলীয় ছিল, আর বাকি সবাই কি ছিল? সবাই আওয়ামী লীগের ছিল। যে বিরোধী দলীয় ছিল তার নাম ছিল ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত। কি গুপ্ত? সুরঞ্জিত সেনগুপ্ত। ভাইয়া ইনি কোন দলের ছিল? ইনি ছিল ন্যাপসের। কোন দল? ন্যাপসের ছিল। এই 34 জনের মধ্যে মাত্র একজন ছিল নারী, তার নাম ছিল রাজিয়া বানু। কি বানু? রাজিয়া বানু। ক্লিয়ার কিনা এতটুকু পর্যন্ত? ইতিহাস, এগুলো হচ্ছে ইতিহাস। যদি নেটে খুব প্রবলেম হচ্ছে, আমাদের ঠিকঠাক, আপনাদের সমস্যা, বাট ক্লাসের এত অডিয়েন্স কম ভাই। আপনারা প্রচণ্ড মিথ্যাবাদী, আপনারা প্রচণ্ড মিথ্যাবাদী যে আপনারা কেউ ক্লাস শেয়ার না করেও ডান লিখলেন। আমি তো বুঝতেছি ক্লাস কি অরিজিনালি শেয়ার হয়েছে ইমতিয়াজ? এগুলো তো মনে হয় আমাদেরই করা। ওকে, মিথ্যা কথা যতই বলেন সমস্যা নাই, আপনাকেও একদিন মিথ্যার ফাঁদে পড়তে হবে।
আচ্ছা, এই যে 34 জন নিয়ে কি করলাম, সংবিধান প্রণয়ন কমিটি, এদের একজন মিটিং দরকার না, বা এদের একটা অধিবেশন দরকার না? এদের প্রথম অধিবেশন হলো কবে? 17 এপ্রিল 1972। কাদের অধিবেশন? এই সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন। সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন। সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশনটা কবে হয়? 17 এপ্রিল 1972 সালে। সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন কবে হয়? আপনারা যে কখনো শেয়ারই দেন না, যে পেইড ব্যাস করবে না, তার কারা করবে? কখনো কি চেয়েছেন যে আমি যে প্রতিষ্ঠান থেকে উপকৃত হচ্ছি সেই প্রতিষ্ঠান থেকে আমার দুইটা বন্ধু উপকৃত হোক, আমার দুইটা জুনিয়র উপকৃত হোক? কখনো চেয়েছেন আপনারা? আপনারা চান নাই, এই জন্য হয় না। ওকে, এখন হচ্ছে এরা তো মিটিং করলো, মিটিং করার পরে ধরো কাজ ভাগ করে নিছে, এখন কাজ করতেছে। এরপরে দেখেন 10 জুন 1972 এরা কি করলো, এই সংবিধান প্রণয়ন কমিটি একটা খসড়া সংবিধান তৈরি করলো। কি সংবিধান? খসড়া সংবিধান তৈরি করলো। কি সংবিধান তৈরি করলো? খসড়া সংবিধান তৈরি করলো। কারা? এই সংবিধান প্রণয়ন কমিটি। কবে করলো? 10 জুন। এরপরে 12ই অক্টোবরে গিয়ে এইটা ধরো এই সংবিধান প্রণয়ন কমিটির বাপকেরা গণপরিষদ, গণপরিষদে উত্থাপন করে। কবে করে? 12ই অক্টোবরে। কোথায় উত্থাপন করে? খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে। আচ্ছা, সবাই বুঝতেছেন? খসড়া মানে কি? ভালো একটা প্রশ্ন, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। খসড়া মানে কি? খসড়া মানে হচ্ছে, ধরেন আপনার মা কি করে, যে বাজার করার জন্য আপনার বাবাকে বিশাল একটা লিস্ট ধরায় দেয়, খসড়া একটা লিস্ট ধরায় দেয়, এগুলো এগুলো আনতে হবে। খসড়া মানে রাফ করা, রাফ। কি করা? রাফ করা। খসড়া মানে কি ভাইয়া? রাফ করা। ওকে, তাহলে 12ই অক্টোবর পর্যন্ত কারো কোনো ঝামেলা না থাকলে বলেন। এরপরে আসেন 4 নভেম্বর, এই যে গণপরিষদে উত্থাপন করা হয়েছিল, এই গণপরিষদ এবার কি করলো? এই খসড়া সংবিধানটাকে গৃহীত করলো। কি করলো? গ্রহণ করলো, গৃহীত করলো। কি করলো? গৃহীত করলো। এরপরে আসেন 15ই ডিসেম্বর, এই সংবিধানে সবাই কি করে? স্বাক্ষর করে। সবাই কি করে? স্বাক্ষর করে। এবং 16ই ডিসেম্বর 1972 এই সংবিধানটা, আমাদের যে বর্তমান সংবিধান, এইটা কার্যকর হয়। আরেকটা জিনিস মনে রাখবেন, এই 4 নভেম্বর কিন্তু আমাদের সংবিধান দিবস ছিল, বাট ইউনূস সরকার এসে 8টা দিবস বাতিল করে, এর মধ্যে সংবিধান দিবসটাকেও বাতিল করে। 4 নভেম্বর কিন্তু আমাদের কি দিবস ছিল? সংবিধান দিবস ছিল। 4 নভেম্বর আমাদের কি দিবস ছিল? সংবিধান দিবস ছিল। সবাই ক্লিয়ার কিনা? একদম একবারে সবাই কমেন্ট করবেন যে সবাই ক্লিয়ার কিনা, আদারওয়াইজ কিন্তু হবে না। সবাই একটু জানাবেন যে সবাই ক্লিয়ার কিনা, আপনারা যারা এখানে যুক্ত আছেন সবাই ক্লিয়ার কিনা। গলাতে কথাই বেরোচ্ছে না। ওকে, ক্লিয়ার বলেছেন সবাই। একটু কাইন্ডলি জানান যে সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা ভাই, আপনারা কষ্ট করে সবাই একটা করে রিয়্যাক্ট অন্তত দিয়ে দিতে পারেন ক্লাসটাতে। ভাই সত্যি কথা বলতে এরকম ব্যাচ কখনো দেখা হয় না, এই যে আমাদের এত হতাশা করে, হতাশা দেয়। মানে প্রত্যেকটা ব্যাচই আমাদের সাথে অনেক বেশি কোঅপারেটিভ ছিল। তারা চেষ্টা করেছে
লিজেন্ড কেয়ার থেকে লিজেন্ড কেয়ারের স্টুডেন্টগুলোই লিজেন্ড কেয়ার স্টুডেন্ট দেয়। আমরা কিন্তু আমরা প্রমোশনে বিশ্বাসী না। আমরা কোনো ক্রিঞ্জ ভিডিও, কোনো টিচার কোনো ক্রিঞ্জ ভিডিও বানাইছে দেখবেন অন্যান্য প্ল্যাটফর্মের কী সব ভিডিও ভাইরাল হয়, মানে বিভিন্ন ক্রিঞ্জ টাইপের ভিডিও, আমরা কখনো এগুলো করি না। আমরা শেখাই, আমরা চান্স পাওয়াই, আমাদের স্টুডেন্টগুলোই আমাদের স্টুডেন্ট দেয়। তো আপনারা একদমই কোঅপারেটিভ না। আপনারা কি লিজেন্ড কেয়ারের প্রতি অখুশি বা খুশি না এরকম কিছু? আমি কাব্য ভাইয়া কিছুই না, তামিম আমিন সাজিদ আচ্ছা আমি কিছুই না, বাট আপনারা একটু বলবেন না লিজেন্ড কেয়ারের প্রতি আপনারা কি অখুশি, কিংবা আমার প্রতি অখুশি কিনা যে এত কম রেসপন্স, এত কম মানুষ, এত কম। আমরা এত চেষ্টা করি যে প্রত্যেকদিন ফ্রি ক্লাস নেওয়ার, ক্লাসগুলো ছড়িয়ে যাক, বাট কোনো রেসপন্সই পাই না। একটু বলেন না ভাই, ক্লিয়ার বলেন। এই যে ইতিহাসটা, এইটা পড়লে আপনি এখান থেকে 1 মার্ক কমন পেয়ে যাবেন। এই পুরো ইতিহাসটা দেখেন, 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করলো, 23 মার্চ গণপরিষদ আদেশ, যে গণপরিষদের সদস্য হলো 403 জন। তো এদের নিয়ে প্রথম মিটিং, বা এটাকে ভালো ভাষায় বলে অধিবেশন, এই অধিবেশনটা হয় 10 এপ্রিল। পরবর্তীতে ওই অধিবেশনের সিদ্ধান্ত হয় তারা একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করবে। সেই কমিটিটা গঠন করে কবে? 11 তারিখে। এই সংবিধান প্রণয়ন কমিটির সদস্য করা হয় কয়জনকে? 34 জনকে। এই 34 জনের প্রথম অধিবেশন হয় 17 এপ্রিল, এবং এই অধিবেশনের পরে কি হয়, এরা একটা খসড়া সংবিধান তৈরি করে 10 জুন। এই সংবিধানটা গণপরিষদে উত্থাপন করে 12 অক্টোবর, গণপরিষদ এটাকে পাশ করে 4 নভেম্বর। পরবর্তীতে এটাতে সবাই সিগনেচার করে 15 ডিসেম্বর, এবং 16 ডিসেম্বর আমাদের এই সংবিধানটা কি হয়, কার্যকর হয়। কোন দিন থেকে নতুন ক্লাস শুরু হবে এটা জানি না ভাইয়া, যে কবে নতুন ক্লাস শুরু হবে, আপনাদের কবে নতুন ক্লাস? আচ্ছা, ডেট জানায় দেওয়া হবে আপনাদের, নতুন টেলিগ্রামে আপনাদেরকে জানায় দেওয়া হবে। ইমতিয়াজ ভাইয়া বলেছে আপনাদেরকে জানায় দেওয়া হবে। তাহলে ইতিহাসটা গেল। আসেন দেখি পরের পেজে আমাদের জন্য কি আছে। ধুরু ভাই, ওকে আমি ভর্তি হয়েছি ভাইয়া। ওকে, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, ভর্তি হয়েছেন। ওকে, আসেন এরপরে সংবিধান সংশোধনী, এটা পরে দেখি। তার আগে দেখি এক নজরে আমাদের বাংলাদেশের সংবিধানটার মধ্যে আসলে কি কি আছে। আমাদের সংবিধানের মূলনীতি 4টা। কয়টা ভাইয়া? 4টা। তফসিল 7টা, 11টা ভাগ, 17টা সংশোধনী, 153টা অনুচ্ছেদ, একটা প্রস্তাবনা। সংবিধানে কি কি আছে? একটা প্রস্তাবনা আছে, 153টা অনুচ্ছেদ আছে, 17টা সংশোধনী আছে, 11টা ভাগ আছে, 7টা তফসিল আছে। চলেন আমরা প্রথমে এই জিনিসটাকে আগে ধরি, 11টা ভাগ, যেখান থেকে প্রায় প্রশ্ন আসে। আমাদের সংবিধানের কি দেখব এখন? 11টা ভাগ দেখব। চলেন না শিখি 11টা ভাগ কেমনে মনে রাখা যায়। আমাদের সংবিধানের ভাগ কতটা? 11টা। সংবিধানের কি ভাইয়া? ভাগ, বা এটাকে আপনি বলতে পারেন চমৎকারভাবে অধ্যায় বলতে পারেন, ভাগ বা অধ্যায় বলতে পারেন। কয়টা রে ভাই? 11টা। এই 11টা কেমনে মনে রাখবো? এই 11টা কেমনে মনে রাখবো? এই 11টা মনে রাখার উপায় আছে। কি উপায়? টেকনিক আছে। দেখেন তো কাব্য ভাই টেকনিকটা কাজে লাগাতে পারেন না? টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে, লাইনটা বলেন, পুরা মনের সাথে লিখবেন আর বলবেন, পুরা মনের সাথে নিয়মিত, কিমিত, নিয়মিত অবিচার করলে, ধরো, আচ্ছা আগে লিখে নেই, অবিচার করলে নির্বাচনের হিসাবকর্ম সংশোধন বিহিত করতে হবে। এই লাইনের কোনো মানেই হয় না, বাট যদি 7 থেকে 8 বার পড়ো, পুরামনের সাথে নিয়মিত অবিচার করলে নির্বাচনের হিসাবকর্ম সংশোধন বিহিত করতে হবে, যদি এই লাইনটা মনে রাখতে পারো, তোমার যে 11টা ভাগ আছে এই 11টা ভাগ হয়ে গেছে। পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়।
পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়। ভাইয়া সাউন্ড কম ভাই। হ্যালো ভাই, প্রত্যেকদিন সেম সমস্যা আপনাদের। সমস্যা থেকে উত্তরণের উপায় হচ্ছে একটা হেডফোন কিনে নিতে হবে। আমাদের এখানে ক্লিয়ার শোনা যায়, বাট আপনারা শুনতে সমস্যা হয়, আপনারা একটা হেডফোন কিনে নিতে হবে। তাহলে লাইনটা কি, ধরো একটা মানুষের মন এমনি পুড়ে গেছে, ধরো মন পড়ে কেমনে, আমরা যারা আপনারা যারা এই বয়সে অনেক বেশি ইমোশনাল, আপনারা বলেন সে চলে গেছে, আমার মনটা পুরা পুরা একদম ছারখার করে গেছে, সেরকম মন পুড়ে গেছে আপনাদের অনেকের। ধরেন পুরা মনের সাথে ধরেন আর একটা প্রেম করছেন, সেও আবার অবিচার করলো, তাহলে কি হবে? তাইলে তার নির্বাচনের হিসাব কর্ম সংশোধন বিহিত করতে হবে। এভাবে কোনো না কোনোভাবে আপনি মনে রাখতে পারেন, কারণ মনে রাখলে আপনার কয়টা সংশোধনী হবে? 11টা। এখন আসেন 11টা কেমনে হলো? এই যে পুরার প, এই প হচ্ছে 1 নাম্বার ভাগ। কি ভাগ ভাইয়া? পতে লেখা যায় প্রজাতন্ত্র। আমাদের সংবিধানের প্রথম ভাগ কোনটা? প্রজাতন্ত্র। এরপরে পুরার র হচ্ছে আমাদের সংবিধানের দ্বিতীয় ভাগ। কেমনে? র দিয়ে লেখা যায় রাষ্ট্র পরিচালনার মূল নীতি। কি নীতি? রাষ্ট্র পরিচালনার মূল নীতি। এটা কোন ভাগ রে ভাই? দ্বিতীয় ভাগ। 2টা গেল। এরপরে দেখো পুরা গেল, এবার মনের ম দিয়ে, এটা হচ্ছে আমাদের তৃতীয় ভাগ আমাদের সংবিধানের। কেমনে? মৌলিক অধিকার। পরীক্ষায় প্রায় থাকে, আমাদের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা আছে? মৌলিক অধিকারের কথা বলা আছে কোন ভাগে? তৃতীয় ভাগে। এরপরে আসো ভাইয়া, এই যে নিয়মিতর নি দিয়ে আমাদের চতুর্থ ভাগ। কেমনে? নির্বাহী বিভাগ। কি বিভাগ? নির্বাহী বিভাগ। 4টা গেল। এরপরে আসো অবিচারের অ দিয়ে লিখতে পারি আমরা 5 নাম্বার ভাগটা। কি বিভাগ? আইন বিভাগ। কি বিভাগ ভাই এটা? আইন বিভাগ। এর পরে বিচার দিয়ে লিখতে পারি আমরা কোন ভাগ? 6ষ্ঠ ভাগ। কি বিভাগ? বিচার বিভাগ। দেখেন ভাই 11টার মধ্যে কিন্তু 6টা শেষ। এরপরে নির্বাচন, এই নির্বাচনটাকে আমরা নিতে পারি, এটা আমাদের সংবিধানের 7ম ভাগ। কোন ভাগ? 7ম ভাগ হচ্ছে নির্বাচন। হিসাব, এইটা আমাদের 8ম ভাগ। হিসাব দিয়ে কি লিখতে পারি? মহা হিসাব নিরীক্ষক। কি লিখতে পারি? মহা হিসাব নিরীক্ষক। কয়টা গেল রে ভাই? 8টা গেল। এরপরে আসেন কর্ম আমাদের সংবিধানের 9ম ভাগ। কেমনে? বাংলাদেশ কর্ম কমিশন বা কর্ম বিভাগ। কয়টা গেল? কর্ম কমিশন বা কর্ম বিভাগ। 9টা গেল। এরপরে ভাই দেখেন সংশোধন, এটা আমাদের 10 নাম্বার ভাগ। সংবিধান সংশোধনী। সংবিধান সংশোধনী কয়টা ভাগ গেল? 10টা। 11 নাম্বারটা হচ্ছে বিবিধ। 11 নাম্বারটা কি ভাইয়া? বিবিধ। এই হচ্ছে আমাদের সংবিধানের 11টা ভাগ। কোশ্চেন ব্যাংক বই যা ইচ্ছা খুলে দেখবেন, দেখবেন এই ব্যাপারগুলোই আছে। কি আছে? এই ব্যাপারগুলোই আছে। লিখেছেন ইয়ারফোনেও? সবাই লিখেছেন? সবাই লিখেছেন আপনারা? কথা বলেন হে ভাইয়ারা আপুরা। এক সেকেন্ডও টাইম লাগবে না। কে এই কথা বলেছে? সঞ্জিতা আক্তার। ভাই মুখস্থ কর, এই লাইনটা মুখস্থ কর, 1 সেকেন্ডও টাইম লাগবে না এটা বের করতে।
যদি সময় লাগতো তাহলে কি আমি শেখাইতাম? আজীব প্রশ্ন করেন আপনারা। 7 নাম্বারটা নির্বাচন। 7 নাম্বারটা কি চন? নির্বাচন। ডান, ওকে। এরপর আসেন, ওকে, এরপরে দেখেন ভুল করা যাবে না যেগুলো, সেগুলো হচ্ছে যে কি ভুল করব না আমরা, যে আমাদের সংবিধানের ব্যাখ্যাকারক বা অভিভাবক সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। আমাদের সংবিধানের যে কারুকার্য এটা কে করেছে? জয়নুল আবেদিন। আমাদের সংবিধানের হস্তলেখক আব্দুর রউফ, হাতে লেখা পেজ আছে স্বাক্ষর সহ, স্বাক্ষর ছাড়া, এটা কে লিখেছে? আব্দুর রউফ। এবং অঙ্গ সজ্জা করেছে হাশেম খান। এবার আসেন আমরা সংশোধনীতে যাব, আমরা সংশোধনী নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে সংবিধান সংশোধনী। এখন পর্যন্ত আমাদের সংবিধান সংশোধনী হয়েছে কতবার? সংবিধান সংশোধনী হয়েছে 17 বার। এই 17 বার কেমনে মনে রাখা যায় চলেন একটু দেখি। প্রথম 1, 2, 3, 4, এই 4টা কে করে জানেন? এই 4টা করে বঙ্গবন্ধু। কে করে ভাই? বঙ্গবন্ধু। দ্রুত শিখবো আমরা। তো এই 4টা মনে রাখার একটা টেকনিক আছে। কি টেকনিক বলেন তো? টেকনিকটা হচ্ছে বারবার পড়লে হয়ে যাবে। যুদ্ধ জরুরি, সীমানার জন্য রাষ্ট্রপতি। যুদ্ধ জরুরি, সীমানার জন্য রাষ্ট্রপতি। হয়ে গেছে 4টা সংশোধনী। সীমানার জন্য কি পতি? রাষ্ট্রপতি। যুদ্ধ জরুরি, সীমানার জন্য রাষ্ট্রপতি, 4টা সংশোধনী আপনার হয়ে গেছে। কেমনে হইল দেখেন। প্রথম সংশোধনীটা বঙ্গবন্ধু কি করে? এই যে যুদ্ধ দিয়ে লিখতে পারি যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিতকরণ। যুদ্ধাপরাধীদের বিচার ব্যবস্থা, বিচার নিশ্চিতকরণ না তো, বিচার ব্যবস্থা বলেন। একটা গেল। নাম্বার 2 দেখেন আছে জরুরি, দেশের ক্লান্তি লগ্নে জরুরি অবস্থা ঘোষণা। শুধু লিখবেন জরুরি অবস্থা ঘোষণা। 2টা গেল। দেখেন 17টা কত দ্রুত শেষ হয়ে যায়। এরপরে সীমানা। সীমানা হচ্ছে 3 নাম্বার সংশোধনী হচ্ছে বেরুবাড়িকে ভারতের কাছে হস্তান্তর। দেখেন সীমানার মধ্যে কথাটা যায় না। বেরুবাড়িকে কার কাছে হস্তান্তর? ভারতের কাছে হস্তান্তর। সীমানার মধ্যে যায় না কথাটা? যায় ভাই। এরপরে দেখেন রাষ্ট্রপতি, লিখতে পারেন রাষ্ট্রপতি শাসিত সরকার বা একদলীয় সরকার বা বাকশাল সরকার গঠন করে বঙ্গবন্ধু। এটা তার জীবনে অন্যতম একটা ভুল ছিল। বঙ্গবন্ধুর 4টা সংশোধনী ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানান। বঙ্গবন্ধুর 4টা সংশোধনী ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানান। সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানান। আরে ভাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানান। এরপরে আসেন 5 নাম্বারটা কে করে জানেন? 5 নাম্বারটা করে হচ্ছে জিয়াউর রহমান। কে করে? পাঁচ নাম্বারটা কে করে? জিয়াউর রহমান করে। জিয়াউর রহমান কি শাসক ছিল? সামরিক শাসক ছিল, কারণ সেনাবাহিনী ছিল। দেখেন আমি বলেছি যে যখন ক্ষমতায় আসে তার মতো করে সংবিধান সংশোধনী করেছে। ইনারটা ছিল সামরিক সরকারের সকল আদেশের বৈধতা। উনি যা আদেশ দিবে সব কি ভাই? বৈধ। এটা ছিল তার সংশোধনী। এরপরে 6 নাম্বারটা করে কে জানেন? আব্দুস সাত্তার। এই আব্দুস সাত্তার করে কয় নাম্বারটা? 6 নাম্বারটা। এই যে আব্দুস সাত্তার সংশোধনী করলো, এই ধরেন আপনার এলাকায় কি হয়? আপনার এলাকায় দেখবেন হচ্ছে অনেক সময় কি হয় যে দেখবেন একজন উপজেলা
ছাত্রদলের সভাপতি ঢাকায় আসছে, 1 নাম্বার সহসভাপতি ক্ষমতায় বসছে, সিগনেচার করে ভারপ্রাপ্ত সভাপতি। আবার যখন সভাপতি যখন ব্যাক করে তখন আবার হয়ে যায় 1 নাম্বার সভাপতি। সেরকম যখন এই আব্দুস সাত্তার উপরাষ্ট্রপতি ছিল তখন কি করে, তিনি হচ্ছে যখন অ্যাক্টিং রাষ্ট্রপতি হয়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়, তিনি উপরাষ্ট্রপতি পদটাই বিলুপ্ত করে দেয়, কারণ তার উপরাষ্ট্রপতি পদে যেন আর না ফিরতে হয়। এবং এরকম ছিল, উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনা এবং উপরাষ্ট্রপতি পদ বিলুপ্ত। পদ কি করে, বিলুপ্ত করে। ওকে, এরপরে আসেন 7, 8, 9, 10 এই চারটা কে করে জানেন? হুসেন মোহাম্মদ এরশাদ। কে করে ভাই? এরশাদ করে। কে করে এই চারটা? এরশাদ করে। আচ্ছা, পেইড ক্লাসে পড়িয়েছিলাম। আচ্ছা, তাহলে আর না পড়ালেই হয়, তাই না? এই চারটা কে করে? এরশাদ করে। এগুলো আর না পড়ে, কারণ এগুলো নাকি পেইড ক্লাসে পড়িয়েছিলাম। ইয়েস, একটা ক্লাসে খুব সম্ভবত পড়িয়েছিলাম, তাহলে আর পড়ানোর দরকার নেই। এইটা পেইড ব্যাচে পড়িয়েছিলাম, আর পড়ানোর দরকার নেই। চলো আমরা কোশ্চেন সলভে চলে যাই। পেইড ব্যাচে যেহেতু পড়িয়েছিলাম, পড়ানোর দরকার নাই, আমরা কোশ্চেন সলভে চলে যাই। কোশ্চেন এখান থেকে সলভ আছে। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখেন যে বাংলাদেশের সংবিধানের নাম কি? বাংলাদেশের সংবিধানের নাম কি? আমি যে প্রশ্নগুলো আজকে দেখাবো প্রত্যেকটাই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, অথবা একদম রিসেন্ট আসা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, অথবা হচ্ছে আপনাদের চাকরির প্রশ্ন। ইমতিয়াজ, নাম্বার করে দিও প্রশ্নের। ওকে, দেখো বাংলাদেশের সংবিধানের নাম কি বলা হয়েছে। দেখি এই প্রশ্নের উত্তর কয়জন আপনারা উত্তর করতে পারেন। বাংলাদেশের সংবিধানের নামটা আসলে কি? ইয়েস, বৈধ করুন ইসলাম 2 নারী, মানে ইসলাম, রাষ্ট্রধর্মকে ইসলাম, 2 মেয়াদে রাষ্ট্রপতির ক্ষমতা। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা হয়তো বা এগুলো চমৎকার করে পারবেন। এই প্রশ্নটার উত্তর করেন। হ্যাঁ, ওকে, অনেকে বলতেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। ইয়েস, এটা সঠিক উত্তর হবে গ। উত্তর হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এইটার উত্তর। ওকে, এটার উত্তর কি হবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। উত্তর হবে গ। আসেন পরের প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্ন দেখেন কি আছে আমাদের জন্য। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে চিন্তা, বিবেক, বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত? এই প্রশ্নগুলো আমরা কোথায় পাবো? আমরা খন্দকার জিকে বইটা একটু খুলবেন। কি বই? খন্দকার জিকে বইটা খুলবেন, অনুচ্ছেদে যাবেন, সংবিধানের অনুচ্ছেদে যাবেন। অনুচ্ছেদে যাওয়ার পরে দেখবেন যেটাতে স্টার মার্ক আছে, 1টা স্টার, 2টা স্টার, 3টা স্টার দেওয়া আছে। আপনি সেই অনুচ্ছেদগুলো পড়ে ফেলবেন, ওইখান থেকে এই প্রশ্নগুলো আসে। তো এটার উত্তর হবে যে আমাদের সংবিধানের চিন্তা, বিবেক এবং বাকস্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করা আছে 39 নম্বর অনুচ্ছেদে। এটা মুখস্থ করে ফেলেন। একটা তো মুখস্থ হইল, এইটা ডি নাম্বার মুখস্থ করে ফেলেন। যারা আছেন একটু রেসপন্স করেন যে আপনারা বুঝতেছেন কিনা, শিখতেছেন কিনা, একটু রেসপন্স করবেন। ওকে, সবারটা শুনে বললেও সমস্যা নাই। আপনি তো শেখার জন্যই এখানে এসেছেন, তাই না? এখানে তো সর্বজান্তা শমশের হয়ে কেউ আসেন নাই, শেখার জন্য এখানে এসেছেন। তো অবশ্যই এখান থেকে আপনি শিখবেন। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সংবিধান
প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিল? আমরা জানি যে সংবিধান প্রণয়ন কমিটির সদস্যই ছিল 34 জন। কয়জন সদস্য ছিল? হচ্ছে 34 জন। কয়জন? 34 জন ছিল। এর মধ্যে প্রধান কে ছিল? প্রধান কে ছিল? প্রধান ছিল ডক্টর কামাল। কে ছিল ভাইয়া? ডক্টর কামাল ছিল প্রধান। এর মধ্যে একজন বিরোধী দলীয় ছিল, তার নাম কি ছিল? সুরঞ্জিত সেনগুপ্ত। ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত ছিল একজন। এইটা ছিল বিরোধী দলীয়। একজন ছিল নারী সদস্য, সেটাই চেয়েছে এখানে, তাই না? নারী সদস্যটা কে ছিল? রাজিয়া বানু ছিল নারী সদস্য। কে ছিল? রাজিয়া বানু ছিল নারী সদস্য। এখন অ্যান্সার কেমনে দিচ্ছে আমি কেমনে বলবো ভাইয়া? হয়তোবা তোমার নেটটা একটু স্লো, এই জন্য ওরা আগে দিতে পারতেছে। তোমার নেটটা হয়তোবা একটু স্লো, এই জন্য ওরা একটু আগে দিতে পারতেছে। এটা কোনো ব্যাপারই না। তুমিও শিখবা, তুমিও এরকম সবার আগে উত্তর করতে পারবে ইনশাল্লাহ। তুমিও শিখবা, তুমিও সবার আগে উত্তর করতে পারবে একদিন ইনশাল্লাহ। আসেন পরের প্রশ্ন। বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়, বাতিল করা হয়? আমরা জানি আমরা যখন ওই যে ছন্দ দিয়ে পড়েছিলাম এসএসসি, খালেদা জিয়া এসএসসি পাস, এটা ছিল সি নাম্বারটা ছিল 13 নম্বর সংশোধনী। এটাকে কি করা হয়? সিতে লেখা যায় কেয়ারটেকার গভর্নমেন্ট চালু। কেয়ারটেকার গভর্নমেন্ট চালু, গভর্নমেন্ট চালু। কেয়ারটেকার শব্দের অর্থ কি? তত্ত্বাবধায়ক সরকার চালু। কোন সংশোধনীর মাধ্যমে? 13 নম্বর। কোন সংশোধনীর মাধ্যমে এটা করা হয়? 13 নম্বর। এটা কে করে? খালেদা জিয়া। এই যে খালেদা জিয়া এসএসসি পাস, এই সি দিয়ে লিখেছিলাম। এরপরে শেখ হাসিনা 15 নম্বর সংশোধনীতে, শেখ হাসিনা 15 নম্বর সংশোধনীকে এটা কি করে? এই কেয়ারটেকার গভর্নমেন্টটাকে কি করে? বিলুপ্ত করে দেয়। কি করে? বিলুপ্ত করে দেয়। তার মানে এখানে উত্তর কি হবে? এখানে বলেছে বাতিল। বাতিল তাহলে কোন সংশোধনী? পঞ্চদশ সংশোধনী। কোন সংশোধনী? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে কি করা হয়? বাতিল করা হয়। ক্লিয়ার ভাইয়া আপুরা? আপনারা সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানান, যে আমি যেটা বলতেছি বা পড়াতে চাচ্ছি বা শেখাতে চাচ্ছি আপনারা সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানান। ওকে ওকে, আসেন পরের প্রশ্নে আসেন। বলা হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো কোন আইন বলেন তো? রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোন আইন বলেন তো? রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে, আমরা জানি একটা রাষ্ট্রের সবচেয়ে সর্বোচ্চ আইন, দলিল বা দর্পণ হচ্ছে একটা রাষ্ট্রের সংবিধান, আর আইন হচ্ছে সাংবিধানিক আইন। কোন আইন সবচেয়ে বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে কোনটা ভাইয়া? সাংবিধানিক আইন।
কি হবে উত্তর? সাংবিধানিক আইন হবে। এ না ভাই, সুপ্রিম কোর্টের রায় না, উত্তর হবে হচ্ছে গ, উত্তর হবে গ। রুটিনটা দিতেন, রুটিনটা তোমাদের ভাইয়াদের থেকে চেয়ে নিও, রুটিনটা তো আর আমি করি না, তোমাদের ইমতিয়াজ ভাইয়া, তোমাদের নাফিস ভাইয়ার থেকে রুটিনটা চেয়ে নিও। হ্যাঁ, রুটিনটা কি করবা? চেয়ে নিবা। আচ্ছা, রুটিনে আমাদের মাঝে মাঝে একটু এলোমেলো হতে পারে। এখন কথা হচ্ছে ভাই কেন এলোমেলো হবে? ভাই ধরো তোমার একটা ভাইয়ার বাবা অসুস্থ, মা অসুস্থ, তোমার সেই ভাইয়াটাই অসুস্থ, আমরা তো সবাই স্টুডেন্ট, তোমাদের ক্লাস নিয়ে থাকি। ধরো আমি আগামীকাল অসুস্থ থাকলাম, আমার আগামীকাল একটা শিডিউল আছে, তো আমাদের তো ক্লাস বন্ধ থাকে না, তো আমরা বলি যে ভাই আর একজন টিচারকে আমরা রিকোয়েস্ট করি যে আপনি আজকের ক্লাসটা নিয়ে নেন, আপনার দিনের যে ক্লাসটা ওইটা আমরা নিয়ে নিব। তো এরকম আমরা করে থাকি ভাই। এইটার জন্য ভাই একদম রুটিন মাফিক যে হবে, কারণ আমাদের তো মানুষ, দিন শেষে আমরা তো আর রোবট না, তাই না ভাই আপুরা? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমার একবারও বলতে হবে না। আইনো বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় কোন সংশোধনীর মাধ্যমে? আমরা একটু আগে বলেছি বিলুপ্ত হয় 15-র মাধ্যমে, আর তাহলে চালু হয় কিভাবে? হ্যাঁ, আপনি যদি পেইড বেসিস স্টুডেন্ট হন, ভাইয়াদের নক করলেই পাবেন। আপনি যদি আমাদের পেইড বেসিস স্টুডেন্ট হন, ভাইয়াদের নক করলেই পাবেন। বই কি কি কিনবো? খন্দকার জিকে কিনবেন, বাজারের সবচেয়ে এই মুহূর্তে সাধারণ জ্ঞানের সবচেয়ে হট কেক, হট কেক বোঝেন? গরম কেক, হট কেক হচ্ছে খন্দকার জিকে। আপনি কি কিনবেন? খন্দকার জিকে কিনবেন, হট কেকটা সংগ্রহ করবেন। তো এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। এটার উত্তর হবে বি, 13 নম্বর সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে কেয়ারটেকার গভর্নমেন্টটা কি করা হয়? চালু করা হয়। কি করা হয়? চালু করা হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেকক্ষণ আপনাদের সাথে অনেক কথা বললাম, বাট আপনারা আমাদের হেল্প করেন নাই। তো যদি আমাদের প্রতি আপনাদের কোনো দায়বদ্ধতা থেকে থাকে, বা মনে হয় যে না এই মানুষগুলো আমাদের জন্য অনেক কিছু করে, আমাদের তাদের জন্য কিছু করা উচিত, তাইলে করেন। আর যদি মনে হয় যে না তাদের জন্য আমাদের কিছু করলে লস, তাইলে করেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।